রাত পোহালেই বিজয়ের ৫৪ বছরে পা দিবে বাংলাদেশ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করবে ১৬ কোটি মানুষ। কিন্তু যে আকাঙ্ক্ষা নিয়ে ১৯৭১-এ পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছিল এদেশের আপামর জনতা, তা ৫ দশকে কতটুকু বাস্তবায়ন হলো? ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার স্বাদ কতটুকু ভোগ করতে পেরেছে এদেশের সাধারণ মানুষ? কেন আবার গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য ২০২৪-এ এসে রাজপথে নামতে হলো ছাত্র জনতাকে? তাহলে কি ৭১-এর অর্জিত স্বাধীনতার স্বাদ এখনও অধরায় রয়ে গেল? দর্শক, এ নিয়েই আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি বিজয়ের ৫৩-এর হিসেব। আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, আছেন ২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আপনাদের স্বাগত। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। মানব একটু আপনার কাছে যেতে চাই। আমরা আজকের যে বিষয়টি ঠিক করেছি, আপনি জানেন যে আগামীকাল ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। সে বিজয়ের একদম ঠিক প্রারম্ভে দাঁড়িয়ে জানতে চাই, বিজয়ের ৫৩-এর যে হিসেব কতটুকু মেলাতে পারছেন? এটা অনেক বড় প্রশ্ন। কেন ধরেন যে স্বাধীনতার একটা লড়াই, সেটা বিশাল ব্যাপার ছিল এবং সেটাতে বিজয়, তার আনন্দে সবাই আমরা আপ্লুত ছিলাম। ৫৩ বছর পরে যখন দেখব, তখন প্রথম কথা আপনাকে ভাবতে হবে যে আকাঙ্ক্ষাগুলো কীরকম ছিল। শেখ মুজিব তখন এই আন্দোলনের মূল ফিগার ছিলেন। উনি যেরকম করে বলতেন সোনার বাংলা করতে চাই, যে সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, কি একটা আশ্চর্যজনক ব্যাপার ছিল। এগুলো আমরা বলতাম, যদিও মানে ঐতিহাসিকভাবে এরকম করে সত্যি না, আসলেই আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা ওরকম করে কখনোই ছিল না। তারপরেও যে স্বপ্নটা মানুষের চোখের মধ্যে ফুটে উঠেছিল, সেই স্বপ্ন এত বছর পরে যদি দেখেন, তা আসলে ওই সোনার বাংলা তো হয়নি। বা আমরা যেরকম দেশ বলি এখন, যেমন আপনার এই আগস্ট জুলাই যে আন্দোলনের মধ্যে, অভ্যুত্থানের মধ্যে দিয়ে আরও একটা আকাঙ্ক্ষার জন্ম হলো। মানে একভাবে যদি দেখেন, তাহলে কোনো দেশের নাগরিক বা যে কোনো একজন মানুষ তার ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রিক জীবনে সবসময় কল্পনা করে আরও উন্নত কিছু, উন্নত জীবন, উন্নত পরিবার, উন্নত সমাজ, উন্নত রাষ্ট্র, সমস্ত কনসেপ্টের দিক থেকে উন্নত জায়গা। ওই রকম উন্নতির ব্যাপারে যদি বলেন, তাহলে রাজনৈতিকভাবে এর কৃতিত্ব আপনি খুব বেশি দিতে পারবেন না। কিন্তু নর্মালি যদি মনে করেন, যখন আমরা স্বাধীনতা পেলাম, তখন দেশটা মানুষই কত ছিল, ৭ কোটি, যেরকম করে শেখ মুজিবুর রহমান বলতেন। এখন হয়ে গেছে ১৮ কোটি। হিসাব করে দেখেন, ৭ কোটি মানুষ থাকবার সময় তার অভাব ছিল, ৫৪ মন্বন্তর হয়েছিল। কিন্তু এখন মানুষ একদম না খেয়ে মারা যাচ্ছে, তা হচ্ছে না। এইটুকু ৫৪,০০০ বর্গমাইলের মধ্যে এতগুলো মানুষ খাচ্ছে, বেঁচে আছে। মঙ্গা ছিল রংপুরি জায়গায়, সেটাও কমে গেছে। কিন্তু এটা অনেকগুলো ন্যাচারাল ব্যাপার। যেমন ধরেন, এখন একটা আমরা কম্পিউটার যুগে প্রবেশ করেছি। এই পুরা আবিষ্কার এবং তার বিকাশ এখন পর্যন্ত যে জায়গায় এসছে, এটার মধ্যে পলিটিক্যাল লিডারশিপের অলমোস্ট কোনো কন্ট্রিবিউশন নেই। এটার সাথে মুক্তিযুদ্ধের এরকম রিলেশন নেই। আপনি এরকম করে বলতে পারেন, আচ্ছা আমরা যদি পাকিস্তান অধীনে থাকতাম, তাহলে এই যে আইটির বিকাশ, এটার ফল কি আমরা ভোগ করতে পারতাম? যেমন আগে বলতাম না, আমাদের পাট এখানে হয়, ওখানে গিয়ে কম দামে পাওয়া যায়, কাগজের দাম এখানে তৈরি হয়, ওখানে কম দামে পাওয়া যায়, সব শোষণ চলতো। আমাদের এগুলো কি শোষণ করে নিয়ে যেত? সেটা খুবই হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন, বিকজ আপনি ওই পরিস্থিতিতে এখন নাই। কিন্তু এটা ঠিক, এই বিকাশ সহ সামগ্রিক আমাদের কৃষিতে যে বিকাশ হয়েছে, এমনকি আমাদের ধরেন ইন্ডাস্ট্রি বলতে তো তেমন কিছুই হয়নি। এটাকে যদি আপনি বলেন যে গার্মেন্টস তো একটা বিরাট কিছু হয়েছে, আমাদের ফরেন রিজার্ভ আমরা যে করতে কারেন্সি আমরা আনতে পারছি, এটাতেও পলিটিক্যাল উইল বা পলিটিক্যাল অ্যাক্টিভিটি দিয়ে এটা হয়েছে এরকম না। এটা একটা ন্যাচারাল প্রসেসে হয়ে গেছে। এবং বাঙালিদের মধ্যে বিরাট ধরনের একটা এন্টারপ্রেনারশিপ আছে, যেটা আমরা আগে বুঝিনি। বাঙালি জাতি যে অনেক বেশি রেজিলিয়েন্ট, অনেক বেশি ধৈর্যশীল, অনেক বেশি পরিশ্রমী, এবং বাঙালি খুবই বুদ্ধিমান। এগুলো তো যে বলেছে না, হোয়াট বেঙ্গল থিংস টুডে দ্য রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। তো আমরা অতখানি বুদ্ধিমত্তার মানুষ, এটা ঠিক। জাতি হিসেবেও আমরা ভালো। হ্যাঁ, এটা আছে আমাদের মধ্যে, মাঝে মাঝে আলসেমি গরিবি আছে, নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি আছে, ওগুলো সব জাতির মধ্যেই থাকে। জাতি হিসেবে বাঙালি একদিকে খুবই ভালো ছিল, বাট আমাদের লিডারশিপ ওয়াজ রিয়েলি ওয়ার্স্ট এই পর্যন্ত। জি হাসনাত, আমরা ৭১ আর ২৪-কে কোনোভাবে তুলনা করতে চাই না। দুটি প্রেক্ষাপট,
দুটির আকাঙ্ক্ষা হয়তো একই, প্রেক্ষাপট আলাদা। সেখান থেকে আপনার কাছে জানতে চাচ্ছি যে ৭১-এর যে আকাঙ্ক্ষা আমাদের ছিল মুক্তিযোদ্ধাদের, সেখান থেকে ২৪-এর যে একটি পরিস্থিতি তৈরি হলো, মানে এর মধ্যে আপনি কি দেখতে পান? বিষয়টি কেন এমন হতে হলো আবারও? আচ্ছা, ৭১-এ যেটি হয়েছে সেটি হচ্ছে যে আমাদের প্রাথমিক স্বাধীনতা অর্জিত হয়েছে, কিন্তু একটি ৭১ পরবর্তী সময়ে যে মানুষের যে গণ আকাঙ্ক্ষা ছিল, যে লিডারশিপের মধ্য দিয়ে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, এবং একটি হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া, যে একটি ইমপ্রুভমেন্ট একটি স্বাভাবিক প্রক্রিয়া থাকে, নেচারের একটি স্বাভাবিক প্রক্রিয়া থাকে, সেই প্রক্রিয়ায় হয়েছে। কিন্তু সেক্ষেত্রে ৭১ পূর্ববর্তী সময়ে যে লিডারশিপ এই ৭১-কে মোবিলাইজ করার ক্ষেত্রে যে ভূমিকাটা রাখতে পেরেছে, ৭১ পরবর্তী সময়ে সেটি ব্যর্থ হয়েছে। এবং ওই লিডারশিপগুলোই যেটা করেছে সেটা হচ্ছে স্বাধীনতাকে কুক্ষিগত করেছে, যেটির কারণে আবার একটি প্রেক্ষাপট তৈরি হতে হয়েছে, যেটি ২৪ তৈরি হয়েছে। এবং ২৪-এর পূর্বে আরও কিছু ঘটনা ঘটেছে। আমরা ৭৫ দেখেছি, মিলিটারি কু দেখেছি, আমরা ৯০-এর আবার হচ্ছে গণঅভ্যুত্থান দেখেছি, তারপর হচ্ছে আমাদের ২০০৯ সালের বিরাজনীতিকীকরণের যে প্রক্রিয়াটি সেটিও আমরা দেখেছি। অর্থাৎ স্তরে স্তরে আমরা ইন্টারনালি সবাই একটা কমিউনিটি হয়ে উঠতে পারিনি, এবং এক্সটার্নালি আমাদের বাউন্ডারির বাইরে আমরা একটা সিভিলাইজড হয়ে উঠবো, বা আমাদের সিভিলাইজেশনের ধারণা, এই যে বাঙালি সিভিলাইজেশনের ধারণা, এটাকেও আমরা ছড়িয়ে দিতে পারিনি। বরং আমরা এই পুরো সময়টায় যেটিতে ব্যস্ত ছিলাম সেটা হচ্ছে ডিভিসিভ পলিটিক্সের মধ্যে আমরা ব্যস্ত ছিলাম। এই ডিভিসিভ পলিটিক্সে ব্যস্ত থাকার কারণে আমাদের যেটি হয়েছে, এই সব সময় নিজেদের মধ্যে এক ধরনের আন্তঃকলহের মধ্যে থাকতে হয়েছে। এবং এটা করেছে কারা? শোষক যে শ্রেণীটা, এই শোষক শ্রেণীটা তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সবসময় কাজটি করেছে, যার কারণে আমাদের ৭১-এর সময়ে যে আমাদের লক্ষ্যগুলো ছিল, ডিগনিটি, ইকুয়ালিটি, জাস্টিস, এই বিষয়গুলো কখনোই প্রতিফলিত হয়নি। এগুলো শুধু থিওরিটিক্যাল কথাবার্তার মধ্যে থেকে গিয়েছে, প্র্যাকটিক্যাল কথাবার্তার মধ্যে বা আমাদের চর্চার মধ্যে, আমাদের প্র্যাকটিসের মধ্যে কখনোই আসেনি। এই যে থিওরি এবং প্র্যাকটিসের মধ্যে এই যে একটা আনুপাতিক পার্থক্যটা, এই পার্থক্যটাই কিন্তু তরুণ প্রজন্মকে আশাহত করেছে, এবং তরুণ প্রজন্ম সবসময় এই আনুপাতিক ব্যবধানটাকে কমিয়ে আনার একটি সবসময় স্বপ্ন দেখেছে। এবং যে নেতৃত্ব, রাজনৈতিক যে নেতৃত্ব, এই রাজনৈতিক নেতৃত্বের কাছে বারবার চেয়েছে তাদের এই আনুপাতিক যে বিভাজনটা থিওরি এবং প্র্যাকটিসের মধ্যে, সেটা কমে আসবে। কিন্তু তরুণ প্রজন্ম আশাহত হয়েছে যেই জায়গাটি, সেটি হচ্ছে যে মানুষের গণ আকাঙ্ক্ষার বাইরে গিয়ে আমাদের পূর্ববর্তী এই যে রাজনীতিবিদরা যারা রয়েছে, রাজনীতি নেতৃবৃন্দ যারা রয়েছে, তারা শুধুমাত্র শোষণের মধ্যে ব্যস্ত থেকেছে। এবং এই আওয়ামী জাহিলিয়াত পর্ব যেটাকে আমরা বলি, এটাকে আওয়ামী কালীন সময় আমরা বলি না, আমরা ব্যক্তিগতভাবে এটাকে আওয়ামী জাহিলিয়াত যেই যুগটা ছিল, যেই সময়টা ছিল দীর্ঘ ১.৫ যুগেরও বেশি সময়, সেই সময়টার মধ্যে আমরা দেখেছি গুম, খুন, হত্যা, নিপীড়ন, নির্যাতনের যে ঘটনাগুলো ঘটেছে, এবং মানুষের যে মানবিক মর্যাদা, ন্যূনতম মানবিক মর্যাদা, সেটি পর্যন্ত এই আওয়ামী জাহিলিয়াতের সময় ছিল না। যার ফলেই কিন্তু আমাদের ২৪-এর প্রেক্ষাপটটি তৈরি হয়েছে। অর্থাৎ ৭১-এ মানুষকে ৭১-কে ঘিরে যে মানুষের স্বপ্ন একটা নতুন একটি স্বপ্ন দেখেছিল, নতুন বাংলাদেশ গড়বে, নতুন বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে তাদের ডিগনিটি থাকবে, যে বাংলাদেশে জাস্টিস প্রতিষ্ঠিত হবে, যে বাংলাদেশে ইকুয়ালিটি থাকবে, সেটি যেহেতু পূরণ হয়নি, সেই কারণে কিন্তু ২৪ হয়েছে। এখন আমাদের দেখার বিষয় এই আনুপাতিক ব্যবধানটা, সেটা আমরা কতটা ঘুচিয়ে নিয়ে আসতে পারি। আচ্ছা, এই যে শোষণের কথা বলছিলেন, মান্না ভাই বলছিলেন, আপনি বলছিলেন, এখানে শুধু কি শোষণ এই ১৫ বছরেই হয়েছে, নাকি ৭১-এর পর যারাই এসছে ক্ষমতায় তারাই জনগণকে শোষণ করেছে? বিষয়টি কেমন? ৭১ পরবর্তী পুরো সময়টা, আমি পুরো প্রেক্ষাপটটাই বললাম, ৭১ পরবর্তী পুরো সময়টা একটি শোষণ, নির্যাতন, নিপীড়ন এবং ডিভিসিভ পলিটিক্স, যার কারণে আপনি দেখবেন, আপনি যদি ভারতের প্রেক্ষাপট দেখেন, ভারত কিন্তু গ্লোবাল পলিটিক্সে নিজের একটা অবস্থান রয়েছে। সে গ্লোবাল পলিটিক্সে শুধু একজন পার্টিসিপেটরও গ্লোবাল পলিটিক্সের মধ্যে। সেই জায়গায় আমাদের বাঙালি জাতিসত্তা, কিন্তু বাঙালি জাতিসত্তা আমাদের যেটা মানে আমরা একটা সিভিলাইজেশন হয়ে উঠতে পারিনি। অর্থাৎ আমরা ইন্টারনালি একটা কমিউনিটি হয়ে উঠতে পারিনি। আমরা ইন্টারনালি হয় আওয়ামী লীগ হয়ে উঠেছি, হয় বিএনপি হয়ে উঠেছি, হয় জামাত হয়ে উঠেছি, অথবা বিভিন্ন ছোট ছোট বিভিন্ন ক্ল্যানে আমরা ভাগ হয়ে গিয়েছি। যে আমরা যে ভারতের এই যে একটা ভারতীয় হয়ে ওঠা, একটা কমিউনিটি হয়ে ওঠার এই ধারণাটা কিন্তু আমরা তৈরি করতে পারিনি। এবং আপনি যদি ইন্ডিয়াতে দেখেন, তারা বাউন্ডারির বাইরে,
তাদের সিভিলাইজেশনের যে আইডিয়াটা, সেই আইডিয়াটা কিন্তু প্রিচ করতে পেরেছে যে বিয়ন্ড দ্য বাউন্ডারি। কিন্তু আমাদের যে সভ্যতার যে ধারাবাহিকতাটা ছিল, আমাদের যে বাঙালি জাতিসত্তার ধারাবাহিকতা ছিল হিমালয় থেকে বে পর্যন্ত, এই জায়গা থেকেও কিন্তু আমাদের একটা রিগ্রেসিভ একটা মুভ নিতে হয়েছে আমাদের, কারণ আমাদের সবসময় একটা ডিভিসিভ একটা পলিটিক্সের মধ্যে থাকতে হয়েছে। এটা কেন হয়েছে? এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী যেই রাজনৈতিক নেতৃত্বে যারা ছিল, এই রাজনৈতিক নেতৃত্বের আমাদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আমাদের কাছে মনে হয় তারা জনতামুখী না হয়ে তারা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তারা ক্ষমতামুখী হয়েছে। এখন আপনার জনতার প্রতি যখন আপনার কমিটমেন্ট শেষ হয়ে যাবে, জনতার প্রতি যদি আপনার দায়বদ্ধতা না থাকবে, জনতার প্রতি যদি জবাবদিহিতা না থাকে, তখনই আপনি ক্ষমতামুখী হবেন এবং ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আপনার যত ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেন, আপনার পলিসি ইঞ্জিনিয়ারিং বলেন, সেই জিনিসগুলোতে ব্যস্ত থাকবেন। এই কাজটিই কিন্তু আমরা দীর্ঘ 1.5 যুগ দেখেছি এবং এর পূর্বের সময়গুলো দেখেছি। যেমন এই যে ইলেকশন রিগিংয়ের ঘটনা, শুধুমাত্র যে এই 1.5 যুগে ঘটেছে বিষয়টিতে এমন না। ইলেকশন রিগিংয়ের ঘটনা আমাদের স্বাধীনতা পরবর্তী যে ডাকসু ইলেকশন হয়েছে সেইটিতেও ইলেকশন রিগড হয়েছে। এবং আমরা হচ্ছে পরবর্তী সময় যে আমাদের 91 পরবর্তী যে নির্বাচন হয়েছে, আমাদের সেখানেও ইলেকশন রিগিংয়ের ঘটনা ঘটেছে। অর্থাৎ মানুষ যেই জায়গায় ক্ষমতা কাঠামোতে অংশগ্রহণ করে, প্রান্তিক জনপদকে আপনি তো যেভাবে ক্ষমতা কাঠামোতে অংশগ্রহণ করাবেন, ওই ক্ষমতা কাঠামোকেই নষ্ট করে দেওয়ার প্রবণতা প্রত্যেক রাজনীতিবিদ, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিবিদদের সব সময় ছিল। সুতরাং এই দায়ভার অতীতের যারা হচ্ছে যাদের সমাজের আশা আকাঙ্ক্ষা যাদেরকে ঘিরে, সামগ্রিক আশা আকাঙ্ক্ষা যাদেরকে ঘিরে গড়ে ওঠে, তারা এর দায়ভার এড়াতে পারে না। মানে ভাই, বেশ কয়েকটি পয়েন্ট হাসরাত বলছিল যে যে আকাঙ্ক্ষা নিয়ে 71 হয়েছিল সেটি পূরণ না হওয়ার কারণে আজকের হয়তো 24-এর দেখা দিয়েছে। আপনিও সেটাই বলছেন। আমরা এর আগে দেখেছি 90-এর গণঅভ্যুত্থান আপনারা করেছিলেন, আমরা এর আগে 75-এর ইতিহাস জানি, কিন্তু সব কিছুর একটা আকাঙ্ক্ষা ছিল। 71-এও ছিল, 24-এর একটা আকাঙ্ক্ষা আছে। এই যে গত 4 মাস অতিবাহিত হলো, আমরা কি সেদিকে হাঁটতে পারছি কি না? আমরা ঐক্যমতের যে ভিত্তির কথা বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলো ঐক্য ধরে রাখতে পারলো কিনা গত 4 মাস? কীভাবে দেশ এগোচ্ছে, সঠিক পথে আছে কিনা 24-এর পরবর্তী সময়? আমি সত্য জানবো দর্শক, তাই আমাদের ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পরে। কথা বলছিলাম 53-এর হিসেব নিকাশ করছিলাম বিজয়ের পরে। মানে ভাই, আমরা যদি বলছিলাম যে 24-এর যে আকাঙ্ক্ষা ছিল, একটি সব রাজনৈতিক দলগুলো আমরা যেভাবে দেখেছিলাম মাঠে ছিল জুলাই আগস্টে বা তারও আগ থেকে, সেটি এখনো ধারাবাহিকতা আছে কিনা? 24-এর আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হচ্ছে? মানে আপনি আমাকে বিরতির আগে যেরকম করে প্রশ্ন করেছিলেন, ওখান থেকে আমি জবাব দিই এরকম করে। মানে ওটা হবে কি, কিছু কোয়ালিফিকেশন করা সম্ভব হবে আমার কাছে মনে হচ্ছে। যেমন ধরেন হাসনাত যেটা বললেন যে ওই 75 পর্যন্ত যে অত্যাচার নির্যাতন যেগুলো হয়েছে, তারই একটা রিফ্লেকশন এখন হয়েছে। কন্টিনিউটির অর্থে সোসাইটিতে এরকম তো হয়ই, সেটা বলা যায়। কিন্তু ওই 3-3.5 বছরের শাসনের ফলে এত বছর পরে এটা হয়েছে, এরকম করে বললে হবে কি, মাঝে যে আরোগুলো ঘটনা হয়েছে ওটা একটু স্কিপ হয়ে যেতে পারে। ধরেন এরশাদ বিরোধী আন্দোলনের সময় কিন্তু শেখ মুজিবের শাসনের বিষয়টা আসে নাই। তখন একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তখনও সংস্কারের কথা বলা হয়েছিল, তখনও দাবিনামা তৈরি করা হয়েছিল। একটা সাধারণভাবে দাবিনামা ছিল, আর একটা কোয়ালিটেটিভ যে চেঞ্জ করবো তার দাবিনামা, এরকম করে করা হয়েছিল। তো ওই কারণে আমি মনে করি যে এটা কন্টিনিউটির অর্থে ঠিক। কিন্তু এখন যেটা হলো সেটা একটা যুক্ত হয়েছে কি, শেখ মুজিবের আমলেও গণতন্ত্র হত্যা করা হয়েছিল, বাকশাল করা হয়েছিল, এবং আস্তে যেরকম বলেন ইলেকশন রিগিং হয়েছিল, ওটাকে রিগিং না বলে আমি বলি তো হাইজ্যাক হয়েছিল। আসলে কোনো রেজাল্টই তো দেওয়া হয়নি। এবং যেহেতু ওই সময় আমি ছাত্রলীগের সেক্রেটারি, আমাদের যারা ক্যান্ডিডেট ছিলেন বিপুল ভোটে সমস্ত জায়গায় জিতেছিলাম, সেগুলো নিয়ে গেছে এবং গুলি করতে করতে নিয়ে গেছে। সেটা নিয়ে আবার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদের পক্ষে স্টেটমেন্ট দিয়েছেন, আরও অন্যান্য বছর। সেটা একটা। এরপরে শেখ হাসিনার এই 15 বছরের শাসনে যেটা হয়েছে, সেটা এত নেকেড, এত নৃশংস, এত নিষ্ঠুর, এইভাবে গণতন্ত্রকে পদদলিত করা হয়েছে যে সব কিছুর সাথে মিশে একটা বিশাল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আপনি একদম প্রথম যখন ইন্ট্রোডাকশনটা দিচ্ছেন তখন বলছিলেন যে ওই 71 এবং 24 এই দুটোর সাথে কোনো কম্প্যারিজন করতে চান না। কিন্তু আমি বলি, কম্প্যারিজন করলেই তো সবসময় যে বিরোধাত্মক কম্প্যারিজন হবে সেরকম কিছু না। এমন হতে পারে যে ওখানকার কিছু পজিটিভিটি এখন যেটা আপনি রিফ্লেকশন দেখছেন সেরকম দেখতে পারেন। আমার কাছে কেমন মনে হয়,
আকাঙ্ক্ষা তখনও বড় ছিল, কিন্তু জনগণ অত বেশি সংগঠিত ছিল না। বিশাল মুক্তিযুদ্ধ, সব ঠিক আছে, কিন্তু তারপরেও যেরকম করে জীবন দেওয়ার মানে ঘটনা আমরা 24-এ দেখেছি। ওই যে আমি এরকম করে শুনেছি যে শেখ হাসিনা যখন এয়ারফোর্স চিফকে, আর্মি চিফকে বলেছে গুলি করতে থাকো, যত লোক বাধ্য হয়, আমি ক্ষমতা ছাড়বো না, তখন তারা বলেছেন কীভাবে করবো, একটা বাড়ি তো 4টা দাঁড়িয়ে যায়। এই রকম ইতিহাস আমাদের এই সাবকন্টিনেন্টের মধ্যে অলমোস্ট নাই। এই যে মানুষের জীবনদানের প্রবণতা কখন হয় বলে, যখন মানুষ মনে করে এই জীবনের কী মূল্য আছে। ওই যে আপনার উগান্ডার যুবকরা যেরকম করেছিল না, এইরকম কম্প্রোমাইজের লাইফ বইতে বইতে আমরা ক্লান্ত, এবার সাহস দেখাতে চাই। আর এখানেও এরকম মনে হলো জীবন দিয়ে আমরা জীবন কিনতে চাই। এগুলো কিন্তু মানে সাহিত্যের কথা না, একেবারে রিয়ালিটিতে দেখলাম আমরা কত বড় ডিফারেন্স। ওইটা মানে কোয়ালিফিকেশন যদি করেন তাহলে ওই অর্থে তখনও যুদ্ধ করেছে সবাই, কিন্তু একটা সিকিউরিটির জায়গা ছিল, আমাদের ফল ব্যাক করবার জায়গা ছিল। এইবারে সামনে বাংলাদেশ, পেছনে মৃত্যু, যদিও সামনে গেলেই মৃত্যু, কিন্তু আমি টিভির মধ্যে বলতে শুনেছি তাদেরকে যারা মিছিল করছেন, ওই মিছিল আমি ছিলাম না, কিন্তু আমার কাছে অবাক লেগেছে কত বড় সাহসিকতা হলে এটা করতে পারে। তো ওই অর্থে এটা একটা বিশাল ব্যাপার। এত বড় যে আকাঙ্ক্ষা, তার মধ্যে একটা মূল্যবোধও তো তৈরি হয়েছে। এই মূল্যবোধ আমরা অনেকে ধরতে পারছি না যে আসলে কী চেয়েছে মানুষ। কোয়ালিটিভ চেঞ্জ যেটা চেয়েছে সেটার মানে কেবল যে আগে আমরা বলতাম দলের বদলে দল নয়, আমরা সমাজ ব্যবস্থাটা বদলাতে চাই। মানুষ ধরেন অত মানে হয় না, আর্টিকুলেটলি বলতে পারে না, কিন্তু মানুষের আকাঙ্ক্ষা এটাই ছিল আমরা গুণগত পরিবর্তনটাও দেখতে পারবো। সেটা যদি বলেন তাহলে আমি এই ব্যাপারে খুব হতাশ। কেন বলছি, মানে আপনি কথা বলেন অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গে, ইভেন সমাজচিন্তক যারা আছেন, যারা সিভিল সোসাইটি পিপল, তাদের সাথে কথা বলেন, তারা কিন্তু এটার মধ্যেকার ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে যে বিশাল একটা গুণগত রাজনৈতিক চেতনার উৎকর্ষ এসছে এটা বুঝতেই পারেননি। কীরকম, আমি একটা জাস্ট উদাহরণ দিই। 5 তারিখের পরিবর্তনের ইমিডিয়েট পরেই বিএনপি একটা সমাবেশ করেছে তাদের পার্টি অফিসে, এবং সেখানে তারা বলেছে নির্বাচন দিয়ে দেন তাড়াতাড়ি। মানে বিএনপি এখনও খুবই বড় দল, অনেক জনপ্রিয় দল। আমার কাছে মাঝে মাঝে মানে আগামী ইলেকশন হলে যেহেতু প্রতিদ্বন্দ্বী নেই, তারাই হয়তো জিতবে, কিন্তু মানুষ ওইটা পছন্দ করে। ও ওপেনলি বলেছে রক্তের দাগি সময় এতই তোমাদের ক্ষমতার লোভ, কেন এখন ইলেকশন চাও? এবং বিএনপি বাধ্য হয়েছে বলতে যে না, 6 মাস পরে তোমরা ইলেকশন দাও। তারপরে দেখেছে 6 মাসও মানুষ পছন্দ করছে না, তখন বলছে যৌক্তিক সময় দেব। তার মানে মানুষের চেতনা কতখানি উন্নত জায়গায় গিয়ে এটা হতে পারে, এটা আমরা অনেকেই ধরতে পারিনি। আমি একটা বিএনপির নাম বললাম বলে বিএনপির বন্ধুরা হয়তো আমার মধ্যে রাগ করতে পারেন, কিন্তু আমি মনে করি অনেকের মধ্যে এটা হয়নি। আমরা মনে করছি যে ও গেছে তাহলে আমি ওইখানে, এর জায়গায় বিপ্লেসড হয়েছে, সেটা হাটে নাকি আপনার বাস স্টেশন না রেল স্টেশন না কোন জায়গায়, সব জায়গায় এই কাজটা হয়েছে, সেইটা হয়নি। আপনার লাস্ট কোয়েশ্চেনের জবটা আমি দিই। এখন এই বিষয়টার পরিবর্তনের জন্য যে প্রোঅ্যাক্টিভ যারা, ওদের দায়িত্বে তারা, এই গভর্নমেন্ট যারা গেছেই তারা তো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ধরেন 4 মাস 10 দিনের মতো সময় গেছে বোধ হয় এখন পর্যন্ত। আজকে যদি 15 থেকে 11 তারিখ, না 10 তারিখ, 5 তারিখে তারা শপথ নিয়েছিলেন। এখন পর্যন্ত এই ব্যাপারে জনগণকে একটা আশার আলো দেখাতে পেরেছেন এরকম আমার মনে হচ্ছে না। জি, হাসান মান্না ভাই যেটি বলছিলেন যে জনগণের যে চেতনাটা বা আকাঙ্ক্ষাটা অনেক বড় জায়গায় এখনও রয়েছে, বলছিলেন যে এখনও রক্তের দগদগে ক্ষত রয়েছে, তার উপর দিয়ে কেন রাজনৈতিক দলগুলো এত তাড়াহুড়ো করছে। আমার ঠিক আপনার কাছে প্রশ্নটি হলো, আমরাও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমেও দেখতে পাই যে এই যে ঐক্যটি আমরা 24শে জুলাই দেখেছিলাম, সেটি ফাটল ধরানোর নানান চেষ্টা অপচেষ্টা বা হচ্ছে, রাজনৈতিক দলগুলোই করছে। শুরুতে আপনারা প্রথম পার্টে দুজনেই বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর বা সরকারের কারণেই বাংলাদেশ এখনও 71-এর আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। 24-এর আকাঙ্ক্ষাও কি রাজনৈতিক দলগুলোর কারণে হাতছাড়া হয়ে যাচ্ছে কিনা? আমাদেরকে ভাই যেটা বললেন যে আসলে এই যে 24-এর যে স্পিরিট, আমার কাছে ক্ষেত্র বিশেষে মনে হয়েছে এই স্পিরিটটাকে, এটা শুধুমাত্র রাজনৈতিক দল যারা রয়েছে তারাই না, বরং এই যে আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার, এই দুইটাই অভ্যুত্থানের যে মূল স্পিরিট, এই সেটাকে পরিপূর্ণ ধারণ করতে ক্ষেত্র বিশেষে ব্যর্থ হয়েছেন। যেমন আমার যদি রাজনৈতিক দলের বিষয়টা বলি, রাজনৈতিক দলের ক্ষেত্রে এই যে শুধুমাত্র একটা ভোটের অধিকারের জন্যই এত মানুষ কিন্তু রাস্তায় নেমে আসেনি। আমাদের যে দীর্ঘদিন ধরে মানুষের যেই অধিকার বঞ্চিত বা অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থায় তার অংশগ্রহণ করার যেই বঞ্চনার যে একটি ক্ষোভ ছিল, সব কিছু থেকে নিজেকে সে রাষ্ট্রের মধ্যেই এক
ধরনের উদ্ধাস্ত হিসাবে হচ্ছে বছরের পর বছর বেঁচে থেকেছে, একটা থার্ড ক্লাস সিটিজেন হিসেবে বেঁচে থেকেছে, সেই ক্ষোভ থেকে দেখেছে যে ইনস্টিটিউশনসগুলো ভেঙে গিয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউশন প্রয়োজন, কনস্টিটিউশনের দোহাই দিয়ে কনস্টিটিউশনের মধ্যেই ফেসিজমের পূর্ণাঙ্গ বিকাশ ঘটেছে। এই পুরো ব্যবস্থার প্রতি কিন্তু মানুষের একটি ক্ষোভ ছিল। আমরা দেখেছি এই ক্ষোভের ঊর্ধ্বে উঠে শুধুমাত্র নির্বাচনের মুখী হওয়ার যে একটি প্রবণতা, সেটি হচ্ছে মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেওয়া। দ্বিতীয়ত, এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি, সেটি হওয়ার দরকার ছিল একটি রিভলিউশনারি স্পিরিট থাকার দরকার ছিল। দেখেন, এই যে অভ্যুত্থানটি কিন্তু সেটি হচ্ছে কনস্টিটিউশনের বাইরে গিয়ে হয়েছে। কনস্টিটিউশন যেটি যেই ৭২-এর যে সংবিধান, এই সংবিধানের মধ্যেই কিন্তু ফেসিবাদ গড়ে উঠেছে। এখন অভ্যুত্থান তো আর এই সংবিধান মেনে হয়নি, কিন্তু আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই সংবিধানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে রিভলিউশনারি স্পিরিটের পরিবর্তে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে একটি কনস্টিটিউশনাল ব্যুরোক্রেটিক স্পিরিট, যেটির মধ্য দিয়ে, এটা খুবই স্বাভাবিক, এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক দিন ধরে থাকবে না, অনির্দিষ্টকালীন সময় ধরে থাকবেন না। এটিরও একটি যৌক্তিক একটি পরিবর্তন যদি অব্যাহত থাকে, তখনই হচ্ছে মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের যেই মধ্য দিয়ে হচ্ছে সংস্কারগুলোকে দেখতে চাইবে এবং সেটির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের যেটি প্রয়োজন ছিল সেটি হচ্ছে রিভলিউশনারি স্পিরিট। সব কিছুতে একটি ইনস্ট্যান্ট অ্যাড্রেস করার এক ধরনের প্রবণতা থাকা, দ্রব্যমূল্যের হচ্ছে যেটা হচ্ছে সব ক্লাসের মানুষের জন্য অ্যাক্সেসেবল করা, তারপরে কিছু কিছু যারা হচ্ছে লুটেরাস যেই শ্রেণীটা রয়েছে তাদের জন্য ভিজিবল পদক্ষেপ নেওয়া, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে যে আমাদের বিচার নিশ্চিতের যে ব্যবস্থা, জাস্টিস, যেটি থেকে মানুষ বঞ্চিত ছিল একটা দীর্ঘ সময়, সেটির ভিজিবল অবস্থান মানুষের সামনে প্রকাশ করা। মানুষ আসলে ভিজিবিলিটি দেখতে চায়, ভিজিবিলিটি, এটা কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ ভিজিবিলিটি, সেটি দেখতে চায়। আমার কাছে মনে হয় এই দুইটা পক্ষ, দুইটা এন্টাইটি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। তবে সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দল, তবে সেক্ষেত্রে আমার কাছে যেটি মনে হয় ব্যক্তিগতভাবে, রাজনৈতিক দল শুধুমাত্র নির্বাচনমুখী না হয়ে, বিএনপি একটি বড় একটি রাজনৈতিক দল, তাদেরকে ঘিরে মানুষের আশা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে এবং মানুষ ধরে নিচ্ছে মানুষের এক ধরনের তাদের দীর্ঘদিনের একটা লড়াই সংগ্রামের ইতিহাস রয়েছে। এবং আপনি যদি দেখেন গত 16 বছর ধরে আপোষহীন যে অবস্থানটি তারা ধরে রেখেছে এবং তাদের দলীয় নেতাকর্মীরা দীর্ঘদিন নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে, গুম খুনের শিকার হয়েছে। এবং এটি কিন্তু হয়েছে কি, এই যে আওয়ামী শেখ হাসিনার যে প্রতিষ্ঠিত যেই শাসন কাঠামোর কারণে। এখন তাদেরও উচিত ছিল এই শাসন কাঠামোর একটা রিপ্লেসমেন্ট, সর্বজন গ্রহণযোগ্য একটি নির্বাচন ব্যবস্থা প্রণয়নের পরেই হচ্ছে নির্বাচনমুখী বা মানুষকে অর্থাৎ প্রো ইলেকশন মুখী হওয়া, এই ধারণাটি মানুষের মধ্যে প্রিচ করা। সেক্ষেত্রে আমার মনে হয় তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে উদারতার ঘাটতি ছিল। আচ্ছা, এখানে একটু জানতে চাই, যেহেতু আপনারা এই একটি ছাত্র জনতাকে প্রতিনিধিত্ব করেছেন 24-এর গণঅভ্যুত্থানে, যেহেতু এখন বিএনপি চেয়ারপারসন মুক্ত খালেদা জিয়া, তার সাথে আপনারা এইসব বিষয়ে আপনাদের এই যে সমস্যাগুলো বলছেন, বসা প্রয়োজন মনে করছেন কিনা, বসেছেন কিনা? আমাদের ব্যক্তিগতভাবে কথা হয়েছে, ইনফর্মাল কথা হয়েছে। তো ইনফর্মালি যে বিষয়টা, ওই নির্বাচন কেন্দ্রিক কোনো কথা হয়নি, উনি ব্যক্তিগতভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। তবে আপনি দেখছেন অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু প্রতিনিয়তই হচ্ছে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের সাথে বসছেন, তাদের পরামর্শ নিচ্ছেন এবং উনি একটা হচ্ছে রাষ্ট্রের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়েই এই যে আপনারা বসেছিলেন, হ্যাঁ আমরাও বসেছিলাম, এই যে সংস্কারগুলোকে কিভাবে ভিজিবল করা যায়। কারণ যতক্ষণ পর্যন্ত সংস্কারগুলো টেবিলে থাকবে, একটা সময় হচ্ছে মানুষের সামনে একটা ভিজিবল একটি অবস্থান তুলে ধরতে হবে যে এই সংস্কারগুলো আমরা করছি এবং যেগুলোর মধ্য দিয়ে মানুষ বেনিফিটেড হচ্ছে। না হয় সংস্কার তো একটি দীর্ঘদিনের প্রক্রিয়া নিশ্চয়ই না। তবে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার, সেটি হচ্ছে আমরা এই সরকারকে যৌক্তিক একটি সময় দিতে চাই, কারণ শুধুমাত্র একটি ভোট দিব, এই ভোটের জন্য সময় দিতে চান, কিন্তু রাজনৈতিক দলগুলোর ম্যান্ডেট আপনারা নেবেন কিনা, তারাও যদি সময় দেয়, বিশেষ করে খালেদা জির কথা আমি বলছিলাম, বলবেন কিনা যে সময় দেওয়ার জন্য? অবশ্যই এক্ষেত্রে
দেখেন এই যে আমাদের যে একটা ইনস্টিটিউশন ডেভেলপ করেছে, আমাদের ন্যাশন বিল্ডিং হয় নাই গত 16 বছর ধরে, স্টেট বিল্ডিং হয় নাই। ন্যাশন বিল্ডিংয়ের মধ্যে এখানে হিউম্যান ডেভেলপমেন্ট হয় নাই, স্টেট বিল্ডিংয়ের মধ্যে ইনস্টিটিউশনগুলো ডেভেলপমেন্ট হয় নাই। এখন এই জায়গাগুলো যদি আমি ফোকাস না করে আমরা রিফরমেশনগুলো, মানুষ কেন আস্থা রাখতে চায় না? কারণ রাজনৈতিক দলগুলোর মধ্য দিয়ে রিফরমেশনের যেই প্রক্রিয়াটি মানুষ দেখেছে যে মানুষ সেগুলো তারা হচ্ছে পূর্ণাঙ্গভাবে করতে পারে না বা করে নাই। একটা হচ্ছে যে এতদিন পর্যন্ত করে নাই, যারা যেমন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, বিএনপি ক্ষমতায় ছিল, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছিল, কিন্তু মানুষের যেই আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন সেগুলো করতে পারে নাই বলেই কিন্তু মানুষ চাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার অন্তত এই সংস্কারগুলো করে দিয়ে যাক। সংস্কার অবশ্যই কি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু মিনিমাম সংস্কারগুলো করে দিয়ে যাক, যাতে করে যারাই নির্বাচন পরবর্তীতে ক্ষমতায় আসবে তারা যেন এই সংস্কারটাকে আরো বেশি সুগঠিত করতে পারে। জি, মানে এর কি মনে হয় রাজনৈতিক দলগুলো ছাত্র জনতা যে সংস্কারের কথা বলছে, আপনারা বলছেন ক্ষমতায় যদি আসে সংস্কার ছাড়াই, দেশ যদি সংস্কার ছাড়াই নির্বাচনে যেতে চায়, তারা কি সংস্কার করতে পারবে? তাদের সেই সদিচ্ছা আছে কিনা আমি সে উত্তর জানাবো। দর্শক, তারা কিন্তু আবার ছোট্ট একটি বিরতি, একটু পরে সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। কথা বলছিলাম বিজয়ের 53 হিসেব নিয়ে। ছিলাম মানব আপনার কাছে, যেটি খুব শঙ্কার কথা বলছিল হাসনাত আব্দুল্লাহ অতীত অভিজ্ঞতা থেকে, যে 53 বছর রাজনৈতিক দলগুলো কাঙ্ক্ষিত সংস্কার করতে পারেনি। নানান হিসেব নিকেশ আছে, পরিসংখ্যানও তাই বলছে। আমরা বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ যে পরিসংখ্যানগুলো উঠে আসে সেখানেও দেখেছি যে তারা প্রমাণ করেছে যে রাজনৈতিক দলগুলো সংস্কার করতে পারেনি জনগণের চাহিদা মোতাবেক। আগামীতে পারবে কিনা ক্ষমতা আসবার পর? মানে আমি ঠিক এই প্রপোজিশনের সাথে একমত হই। কারণ হচ্ছে কি, আমরা খেয়াল করছি না যে এখন যে সংস্কারের কথা উঠছে, দ্যাট ইজ এ হিউজ থিং, অনেক বড় আকাঙ্ক্ষা, এবং এটা একটা বিশাল যজ্ঞের মতো ব্যাপার এটা করবার জন্যে। এই রকম আকাঙ্ক্ষাই মানুষের মধ্যে আগে তৈরি হয়নি। বিশেষ করে এই 15 বছরের যে দুঃশাসন, তার বিরুদ্ধে মানুষের মধ্যে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, এরকম করে এমনকি রক্ষী বাহিনী যখন অত্যাচার করছে তখনও এরকম কোনো ম্যানিফেস্টেশন ছিল না, কেউ কোনো সংস্কার কর্মসূচি দেয়নি। ফ্যাকচুয়ালি ধরেন যে এই আন্দোলনটা যখন চলেছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, তখন সংস্কারের প্রশ্নগুলো ধীরে ধীরে আসছে, রাজনৈতিক দলগুলো প্রস্তাব দিয়েছে, সিভিল সোসাইটি বলেছে, অন্যান্যরা বলেছে। তার আগে এরশাদ বিরোধী আন্দোলন যখন হচ্ছিল তখনও 3 জোটের একটা রূপরেখা বলা হয়েছিল, কিন্তু সংস্কারের ব্যাপারটা ডিটেল ছিল না। তো যেটা আপনি আগে ঠিকই করেনি সেটা করবেন কেমনি? যখন বলা হয় যে রাজনৈতিক দলগুলো তো সংস্কার করে নাই, রাজনৈতিক দলগুলো সংস্কারে কখনো হাতই তো দেয়নি যখন তারা ক্ষমতায় ছিলেন। শেখ হাসিনার সময় 15 বছরে সংস্কার করলে তো উনি করবেন, আমরা কীরকম করে করবো? সো ওইটা যদি দেখো তাহলে ফোকাসড হইতে সংস্কারের ব্যাপারটা যেটা এখন এসছে এইটা আগে ছিল না, আগে আসেনি। জি যে জি, আগে আসেনি বিষয়টি, রাজনৈতিক দলগুলো আসেনি, কাজে এখন এটা আসছে। এবং আমি মানে আমার কাছে অনেক সময় বিস্ময়কর বলে যে একটা নেশন কনস্টিটিউশনাল ডিবেটের মধ্যে গেছে। কনস্টিটিউশন খুবই ড্রাই সাবজেক্ট, মানে অনেক ইন্টেলেকচুয়াল একটা অ্যাপটিটিউড অ্যাবিলিটি লাগে, ওটা সাধারণ মানুষের তো হবার কথা না, কিন্তু সবাই এটার মধ্যে ঢুকেছে। কিন্তু আমি বলি কতগুলো বিষয় যেটা করা যেত সেগুলো একেবারেই করেনি। আপনি হেলথ পলিসি কী করতে, সেটা একটা সংস্কারের ব্যাপার আছে। এডুকেশন পলিসি কী করবে, সংস্কারের ব্যাপার আছে, যেটা এখন অন্তর্বর্তী সরকারও হয়তো হাত দিতে পারতেন কিছু কিছু সময়। সেই অর্থে আপনি আগে প্রশ্নটা করেছিলেন, এখনও জিজ্ঞেস করেছেন। আমি বলছি ধরেন এখন আমাদের ওই অর্থে কিন্তু কোনো গার্ডিয়ান নেই। এটাকে শেষ পর্যন্ত মডারেট করবেন কে, এটাকে শেষ পর্যন্ত ফ্যাসিলিটেট করবেন কে, সেটারাই। খুবই বিভাজিত সমাজ, যেটা হাসনাত বলছেন, এত বিভাজিত সমাজ পৃথিবীর খুব বেশি দেশে নাই। এই দেশে কনস্টিটিউশন যখন করতে যাবেন, একজন বলবে আমি ইসলামিক রিপাবলিক চাই, একজন বলে সেকুলার কনস্টিটিউশন চাই, একজন বলে রাষ্ট্রধর্ম চাই, মানে এইরকম একদম ডায়াগোনালি অপোজিট অনেক প্রপোজাল আসবে। একে কম্পাইল করবে কে? ডক্টর ইউনূস বলছেন, এবং সেটাই ঠিক, আমরা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে করবো, ডিফারেন্স দিয়ে সংস্কার করবো না, করা যায় না। আবার যখন বলছি যে রাজনৈতিক দলের সাথে না মেলে, উনি বলছে তাহলে ওরা যেরকম চাই ইলেকশন দিয়ে আমি চলে যাব। তার মানে হচ্ছে ওই কন্ট্রোলিং, এবং যাকে সবাই আমরা অ্যাগ্রি করছি সেই ভিত্তিতে মডারেটর নাই বলে এটা শেষ পর্যন্ত কোথায় যাবে তা জানি। এবং যদিও মানে প্রায় দাবি করা হয় যে ডক্টর ইউনূস নিয়মিতই তো সবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজনীতি নিয়ে কথাবার্তা বলছেন, উনি রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেনি। একবার মানে সবগুলো ইস্যুর উপরে, পূজাতে কি করব,
15ই আগস্টে কী করব, এই যে ইন্ডিয়া এটা করছে কী করব, সব ইস্যু ভিত্তিক। এই সংস্কার নিয়ে কখনো কথাবার্তা হয়নি। সেদিক থেকে যদি দেখেন তাহলে এই সংস্কারের যে বড় কাজ তার মূলটা কি, আপনি ওই ব্রডলি সব করতে পারবেন না। সংস্কার তো আপনারা যতদিন জীবিত আছেন ততদিনই করতে চলতেই থাকবে, এটা কোনো বন্ধ হওয়ার ব্যাপার নেই। তাহলে এই মুহূর্তে আমার জন্য আর্জেন্সি কি, সেটা আমি মনে করি একটা সাকসেসফুল ইলেকশন হুইচ উইল, মানে একটা ধরেন যে সিঁড়ি তৈরি করবে গণতন্ত্রে যেতে পারি, ওই রকম একটা গণতন্ত্র নিশ্চিত করতে হবে যেটা আবার সবার কাছে গ্রহণযোগ্য। টাস্কটা অনেক বড়, তার জন্য আমি বলি যত সময় নেন কিন্তু কনভিন্স করেন যে আমি এইভাবে করতে চাই। এই রোড ম্যাপ দেয়াটা। হ্যাঁ, জি, আমি আবার আসবো। হাসান, একটু জানতে চাই, আপনি জানেন যে আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের দেশে সবসময় একটি প্রভাব রাখে, বড় রাষ্ট্র, অর্থনৈতিকভাবে শক্তিশালী রাখতেই পারে। এবং আমরা আরও এই বিজয়ের মাসে দাঁড়িয়ে মানে আপনাকে জানতে চাইবো, আমরা ভারতের বিভিন্ন সিনেমাতেও দেখি তারা 71কে ভারত পাকিস্তান যুদ্ধ বলে অভিহিত করে। আপনি নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন সিনেমাতে। মানে এই 71-এ সেটি আমাদের কেন এখনো শুনতে হবে? এই যে ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে যে ভারত এই ন্যারেটিভটা প্রতিষ্ঠিত করেছে সেই বিষয়ে কিন্তু আমরা দীর্ঘ সময় একদম এটা দীর্ঘ সময় কিন্তু কাউকে এটা নিয়ে কথা বলতে দেখি নাই, রিয়েক্টিভ কোনো মনোভাব দেখাতে দেখিনি। বরং যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে রিসিপটিভ একটা মনোভাব ভারত যেভাবে ন্যারেট করেছে। তো আমি যদি হিস্ট্রি একদম গভীরে যাই, আসলে ভারত স্যারেন্ডার কার কাছে করেছে, পাকিস্তান কার কাছে স্যারেন্ডার করেছে? পাকিস্তান তো স্যারেন্ডার করেছে যিনি হচ্ছে সামরিক বাহিনীর যিনি প্রধান ছিলেন তার কাছে হচ্ছে স্যারেন্ডারটি করেছে। ইনস্ট্রুমেন্ট অফ স্যারেন্ডারে কার সিগনেচার, ছবি তাই বলে, হ্যাঁ ছবি তাই বলে, হিস্ট্রি তাই বলে। সেই জায়গা থেকে তো আমাদের যে মুক্তিযুদ্ধের যে দখলদারিত্ব, মুক্তিযুদ্ধের কর্তৃত্ব, সেটাই কিন্তু আমরা নিশ্চিত করতে পারি নাই। মুক্তিযুদ্ধের মধ্যে এটা যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল সেটাও কিন্তু আমরা হচ্ছে প্রতিষ্ঠিত করতে পারি না ভারতের আগ্রাসন যেই বাদী যে একটি মনোভাবের কারণে। এবং দেখেন এটা কেন হয়, এটা হচ্ছে আপনার নীল ডাউন ডিপ্লোমেসির কারণে। আপনি যখন নতজানু একটা ডিপ্লোমেসির কারণে কারণ আপনার দেশের ঢাকার ক্ষমতা, বঙ্গভবনের ক্ষমতা যদি দিল্লিতে বসে নির্ধারিত হয় এবং আপনি যদি জানেন আপনার ক্ষমতার জন্য আপনি ভারতমুখী, ভারত নির্ধারণ করে দিবে আপনার পলিসি, আপনার হচ্ছে ফরেন পলিসি, আপনি কার সাথে হচ্ছে বিজনেস করবেন, কার সাথে হচ্ছে আপনার ফরেন রিলেশনটা কেমন থাকবে, সেটা নির্ধারিত হবে আপনার দিল্লি থেকে। সেক্ষেত্রে আপনি তার প্রতি কখনই রিয়েক্টিভ হতে পারবেন না, আপনি সবসময় রিসিপটিভ হবেন। যেটি আমরা গত দীর্ঘ সময়ে এই রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে আমরা দেখেছি। আপনি দেখবেন যে আমাদের যে জাতীয় পার্টিকে আমরা বলতে শুনেছি, উনি ভারতের সাথে মিটিং করে এসে বলতেন কি যে এটা নিয়ে কথা বলা যাবে না, আমরা হচ্ছে নির্বাচন করবেন না, কিন্তু ভারতের সাথে মিটিং করে এসে আবার নির্বাচনে অংশগ্রহণ করছেন। অর্থাৎ ভারত যখন আপনার জীবন ব্যবস্থা থেকে আপনার বাণিজ্য ব্যবস্থা, আপনার ফরেন পলিসি সব কিছুই আপনার নিয়ন্ত্রণ করছে এবং আপনি ক্ষমতায় থাকার জন্য ভারতের কাছে নির্ভর করতে হচ্ছে, তখন কিন্তু এই যে ঐতিহাসিক হিস্সার বিষয়ে আপনি হচ্ছেন সেখানে কম্প্রোমাইজিং হবেন। আপনার যে মুক্তিযুদ্ধটি এটি যে বাংলাদেশের ছিল, এই মুক্তিযুদ্ধটি, এই যে মুক্তির সংগ্রামটি এটি গণমানুষের ছিল, সেটি প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, ন্যারেটিভ বাস্তবায়ন করার ক্ষেত্রে সেখানেও আপনাকে কম্প্রোমাইজ করতে হয়েছে এবং কম্প্রোমাইজ করতে হতো। কিন্তু আমরা এই প্রজন্ম বিশ্বাস করতে চাই 71ও আমাদের, 24ও আমাদের। গণমানুষের 71, 24টা হচ্ছে ছাত্র নাগরিক এবং জনতা, আমরা যেটাকে বলছি জনতা সিপাহী, সবার অংশগ্রহণের ভিত্তিতে হয়েছে। আমরা বললাম না, যখন সেখানে কারো কাছে মাথা নত করা যাবে না, পাকিস্তান হোক বা ইন্ডিয়া হোক, যেই হোক, কারণ আপনার যদি ফরওয়ার্ড লুকিং আপনার যদি দৃষ্টিভঙ্গি না থাকে, আমরা এই কারণেই বলেছি যে আমরা আমাদের সিভিলাইজেশনটাকে আমরা এক্সপান্ড করার এই চিন্তায় আমাদের কখনো মানে একটু জানতে চাই, সেই মানে বিজয়ের 53 বা স্বাধীনতার 53 যেভাবে বলি, মানে এখনো যদি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়, নানান জায়গা থেকে প্রশ্ন আসে, আপনি তো একজন প্রবীণ রাজনীতিবিদ, তখনও ছিলেন, কেমন লাগে আসলে বিষয়টি নিয়ে? মানে এটা হচ্ছে মানে গল্পটা তো শুরুতেই ছিল কীরকম, মানে বিতর্কটা আমি বলি, স্বাধীনতার ঘোষণা হয়েছিল কখনো? তা আমরা কেউ চাপিয়ে দিচ্ছি না, এই ঘোষণা ছিল, সেটা শুনে মনে হচ্ছে এটা আবার ঘোষণা কিরকম, ছোট্ট করে বলবেন। হ্যাঁ, সেটা হচ্ছে না। আরেকজন বলছে এই ঘোষণা ছিল, তারপরে আপনার যাত্রাটাই ঠিক হয়নি। যেমন এখন বলা হচ্ছে না, যখন পাকিস্তানের আক্রমণটা করলো তখন কী কোনো ডাইরেকশন ছিল? রিয়েলিটি আমরা পালিয়ে গেছি। তারপরে নদীর ওই পারে গিয়ে আমি স্টোরিটা শুনেছি, যেখানে আওয়ামী লীগের সব নেতা মন্টুয়ের বাসায় গিয়ে বসেছেন, তাজউদ্দিন আহমেদ, আরও কে তাজউদ্দিন আহমেদ আর অন্যান্যরা ছিলেন। কী করবো আমরা, কী করে জানি না। তখন হঠাৎ জিয়াউর রহমানের ভাষণ ভেসে আসলো,
উনি যে বললেন স্বাধীনতার কথা, আমাকে ওনারা বলছে, তখন আমি আওয়ামী লীগ করি, বলছেন ওই ঘোষণায় আমরা খুব উদ্দীপ্ত হয়েছিলাম। তার মানে হচ্ছে বিগিনিংটাই কারেক্ট ছিল না। তারপরে যেটা হলো সেটা হচ্ছে কি, আপনি যে এত বড় একটা আন্দোলন করলেন স্বাধীনতার, যে আন্দোলনের বীজটাই ছিল এরকম দ্যাট ইউ হ্যাভ টু ফল ব্যাক অন ইন্ডিয়া, তাহলে বিকল্প তো নাই। ওরা আক্রমণ করে আপনি কী করবেন, চিন্তাই করেননি। বড় বড় 2 মিনিট লাগবে, দুইটা ইয়ে দিই, বড় বড় সামরিক নেতারা এসে বলেছেন শেখ মুজিবকে যে আমরা যদি 25 তারিখের আগের রাতে 23 তারিখে সব পাকিস্তানি সারেন্ডার করে অস্ত্রগুলো নিয়ে ফেলতাম, কিসের মুক্তি, কিচ্ছু হইতো না। কিন্তু উনি বলছেন আরে রাখ, আমি সব ব্যবস্থা করছি। তবে হি অলসো হ্যাড নো ডিরেকশন। উনি স্বাধীনতার ব্যাপারে, যে আমি উনিকে জাতির পিতাই আমরা বলছি, ঠিক আছে ডিসঅনার করা এখন দরকার নাই, কিন্তু যদি হিস্টোরিক্যালি আপনি কখনো মূল্যায়ন করেন তাহলে অনেক ফল্ট পাবেন, যেটা তার মধ্যে ছিল, ঘোষণার মধ্যে ছিল, যুদ্ধ শুরুর মধ্যে ছিল, তার সমাপ্তির মধ্যে ছিল। হাসান, একদম শেষ প্রশ্ন 30 সেকেন্ডে জানতে চাই, এখনো অনেকেই ষড়যন্ত্র করছে 24-এর আকাঙ্ক্ষা বিনষ্ট করবার জন্য, ঐক্য বিনষ্ট করবার জন্য। আমরা দেখেছি ইতিমধ্যে ছাত্রদল তাদের প্রোগ্রামে বৈষম্য বিরোধী বা ছাত্র শিবিরকেও ডাকেনি। সব মিলিয়ে এই বিজয়ের একদম প্রারম্ভে দাঁড়িয়ে ঐক্য রাখবার জন্য আপনি কি বলবেন? শেষ কথা। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যারাই হচ্ছে যে ইতিহাসে যেটাই, অর্থাৎ একটি সংগ্রাম, একটি অভ্যুত্থান যেই আকাঙ্ক্ষাকে লক্ষ্য রেখে তৈরি হয়, যখন এটির বিপরীত অবস্থান যারাই নিয়েছে তারাই হচ্ছে সমাজ বিবর্জিত হয়েছে, জনগণ বিবর্জিত হয়েছে এবং রাষ্ট্রের যে মূল স্রোতধারা সেটি থেকে বিচ্ছিন্ন হয়েছে। সুতরাং যারাই হচ্ছে এটি যে রাজনৈতিক দলই হোক না কেন, ঐক্যকে বিনষ্ট করতে চাইবে, বাংলাদেশের যেই চাহিদার বিপক্ষে অবস্থান নেবে, তারাই হচ্ছে অতীতের যেই রাজনৈতিক দলগুলো আমরা যাদেরকে বর্জন করেছি তাদের মতোই হচ্ছে তাদের পরিণত হবে। জি, মাহমুদ রহমান মান্না ভাই এবং হাসান আব্দুল্লাহ, আপনার সঙ্গে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম দুজন ছাত্রনেতার সঙ্গে। একজন দীর্ঘদিন ছাত্র নেতৃত্ব দিয়েছেন গণঅভ্যুত্থান থেকে শুরু করে, আর একজন যে 24-এ যে গণঅভ্যুত্থান হলো সেখানে নেতৃত্ব দিয়েছেন। তো তারা কিন্তু একটি বিষয় বলছিলেন যে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, আর সেই শিক্ষার মাধ্যমেই বিজয়ের যে 53-এর যে হিসেব আজকে এসে মেলানো যাচ্ছে না। যদি রাজনৈতিক দলগুলোর শিক্ষা না নেয় তাহলে আগামীতেও কিন্তু এই হিসাব মিলবে না। নিশ্চয়ই আমরা প্রত্যাশা করবো সকলের শিক্ষা নিয়ে আগামী বাংলাদেশ একসঙ্গে গড়ে তুলবে। সে প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।